আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, সব দলের মতামতে এই সিদ্ধান্ত, বললেন প্রেস সচিব। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন ফরমাল চার্জ হিসেবে দ্রুতই ট্রাইব্যুনালে জমা দেবে প্রসিকিউশন। চিকিৎসকদের পরিবর্তনের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার, 2 দিনব্যাপী সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন। এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ঐক্য ধরে রাখার তাগিদ আলী রিয়াজের, সংস্কারের সমাজতন্ত্রের অন্তর্ভুক্তি চায় সাম্যবাদী দল ও গণতান্ত্রিক বাম ঐক্য। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই বিষয়ে নিশ্চিত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় পুলিশের হাতে মারণাস্ত্র থাকছে না বলেও জানান তিনি। এছাড়া র্যাবের পুনর্গঠনে একজন উপদেষ্টাকে প্রধান করে 5 সদস্যের একটি কমিটি গঠনেরও কথা অবহিত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সব রাজনৈতিক দলের সম্মতি নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে জানিয়ে এই নিয়ে গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। কয়েকটি বাংলাদেশি টিভি চ্যানেলকে ইউটিউবে ব্লক করায় মোদী সরকারের সমালোচনাও করেন প্রেস সচিব। এসইউ সেলিমের প্রতিবেদন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কথা বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের যৌক্তিকতা নিয়ে। এটা সমস্ত পার্টি যারা জুলাই গণঅভ্যুত্থানে ছিল সবার এখানে সাপোর্ট আছে, এবং আমি মনে পুরো বাংলাদেশের মানুষের সাপোর্ট আছে যে এই ডিসিশন ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে। আপনি দেখেছেন কোথাও কোনো প্রোটেস্ট হতে? এই ডিসিশনটা এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। নির্বাচন নিয়ে কিছু পক্ষ নানা অপতথ্য ছড়ালেও প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে বলেও আবারও জানান তিনি। পুরো বিষয়টা নিয়ে কোনো ধরনের কোনো অ্যাম্বিগুইটি নাই, কোনো ধরনের কোনো মিথ্যা তথ্য দেওয়ার কোনো অপপ্রয়াস নাই। আমরা আবারও বলছি, ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। শফিকুল আলম বলেন, ইউটিউবে বাংলাদেশি কিছু টিভি চ্যানেল বন্ধ করার মাধ্যমে ভারত সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। ইন্ডিয়ার এরা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এতে বোঝা যায় যে ইন্ডিয়ার কর্তৃপক্ষ আসলে ফ্রিডম অফ স্পিচে কতটুকু ওনারা বিশ্বাস করেন। পরে ডিআরইউ সভাপতি ও সেক্রেটারির নেতৃত্বে কার্যনির্বাহী কমিটিকে নিয়ে সংগঠনের ক্যান্টিন গেস্ট রুম উদ্বোধন করেন প্রেস সচিব। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যার অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, এতে হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী 5টি অভিযোগ আনা হয়েছে। দ্রুতই ফরমাল চার্জ হিসেবে এই প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলেও জানান তিনি। কাজী পাপ্পু রিপোর্ট। শুরু কোটা সংস্কার নিয়ে, পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দাবি আদায়ে গেল বছরের জুলাই রাস্তায় নামা নিরস্ত্র ছাত্র জনতার ওপর নির্লজ্জের মতো নিষ্ঠুরভাবে গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। আন্দোলন চলে 1 মাসেরও বেশি সময়, আর প্রায় 3 সপ্তাহের বর্বরতায় প্রাণ হারান প্রায় 1400 মানুষ। এমন হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের 14 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। 6 মাস 28 দিন পর হাসিনাকে প্রধান আসামি করে 3 জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গণমাধ্যমে এর সারাংশ তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, শেখ হাসিনাকে সব ঘটনার হোতা হিসেবে আসামি করা হয়েছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে মূলত 5টি অভিযোগ আনা হয়েছে: প্ররোচনা বা অ্যাবেটমেন্ট, উস্কানি বা ইনসাইটমেন্ট, কমপ্লিসিটি অর্থাৎ সম্পৃক্ততা, ফ্যাসিলিটেশন এবং কনস্পিরেসি এবং ফেইলিউর টু প্রিভেন্ট। দ্বিতীয় যে অভিযোগটা এখানে করা হয়েছে তদন্ত রিপোর্টে, যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে সরাসরি নির্দেশ। গণহত্যার কোনো চার্জ নেই, কারণ গণহত্যার যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সংজ্ঞা আছে, সেই সংজ্ঞার মধ্যে বাংলাদেশে যেগুলো অপরাধ হয়েছে সেগুলো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি,
মানবতা বিরোধী অপরাধে। আন্দোলন দমাতে শেখ হাসিনা যেসব নির্দেশনা দিয়েছেন তার অডিও, ভিডিও ক্লিপ শহীদ পরিবারের সদস্য, আহত ও আন্তর্জাতিক মহলের তথ্য প্রমাণ সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে। আমরা যে অজস্র ভিডিও ফুটেজ পেয়েছি, এটা হচ্ছে অপরাধের একটা জাজল্যমান প্রমাণ। জাতিসংঘের প্রতিবেদন এখানে অন্যতম প্রতিবেদন। বিচার দ্রুত শেষ করতে কোনো রকম চাপ না দেওয়ার অনুরোধ জানিয়ে তাজুল ইসলাম বলেন, বৈচারিক কাজ নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সে চেষ্টাই করছে প্রসিকিউশন। বিচারে যাতে কোনো ত্রুটি না থাকে সেই বিষয়গুলোকে সামনে রেখে এই বিষয়গুলো বিশ্লেষণ পূর্বক আমরা ফরমাল চার্জ তৈরি করে আদালতে দাখিল করব। রাজপথের চাপের প্রেক্ষিতে কোনো বিচার করা সম্ভব হবে না, এবং সেটা কিন্তু করতে গেলে বিচার সঠিকভাবে কখনোই করা সম্ভব হবে না। এদিকে রাজধানীর উত্তরায় মুগ্ধ হত্যা মামলায় সাবেক মেয়র আতিক সহ 9 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 20 জুলাই এবং শাপলা চত্বর গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন 12 আগস্ট দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। পরিবর্তনের মানসিকতা নিয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। নিজ কার্যালয়ে 2 দিন ব্যাপী সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধন বক্তব্য দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সদিচ্ছা থাকলে যতটুকু চিকিৎসা সরঞ্জাম বা সুযোগ সুবিধা রয়েছে তা কাজে লাগিয়ে দেশের স্বাস্থ্যসেবার 25% উন্নতি হয়ে যাবে। সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন মানসিকতার উন্মোচন এবং স্বাস্থ্য খাতে নতুনভাবে পথ চলা শুরু হলো বলে মন্তব্য করেন প্রফেসর ইউনূস। একটু মনোযোগ দিলে আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি। বিরাট পরিবর্তন, ছোটখাটো পরিবর্তন। আমরা আজকে যারা এখানে বসে আছি এই পুরো মজলিসে, এরাই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবা। এখানে শেষ, পেছনে ফিরে সামনের দিকে লাভ নেই। আমরা দিলে হয়, আমরা না দিলে হয় না। আমরা দিলে এটা পাল্টে হতে পারে, আমরা না দিলে এটাকে আরও বড় গহ্বরের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। এমন প্যাচ কষে দেবো কোনো সরকারের সাধ্য নেই এটা থেকে বেরিয়ে আসে। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই আন্দোলনের ঐক্য ধরে রাখার উপর জোর দিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জাতীয় সংসদের এলডি হলে সাম্যবাদী দল ও গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের তিনি কথা বলেন। জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন আলী রিয়াজ। আর সাম্যবাদী দলের সভাপতি হারুন চৌধুরী বললেন, দেশের খেটে মানুষের অধিকার আদায়ে সমাজতন্ত্রের বিকল্প নেই। আর গণতান্ত্রিক বাম ঐক্য সংস্কারের পক্ষে আছে, জানিয়ে সংস্কারে সমাজতন্ত্রের রূপরেখা থাকা উচিত বলে মত দিলেন দলের সমন্বয়ক আবুল কালাম আজাদ। বাংলাদেশের টাকা বহু লুট হয়েছে, সে টাকাগুলো ফিরত এনে যারা পুণ্যত্ব বরণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন শহীদ, তাদের পরিবারকে লালন পালন করো। সেই শহীদের আহত এবং নিহতদের রক্তে আমরা যে সংস্কার চূড়ান্ত করব সেটা তাদেরই রক্তে লেখা, কিন্তু সেখানে আমরা একটু হতাশা প্রকাশ করছি। ফ্যাসিস্ট শাসকের পলায়ন প্রাথমিক বিজয়কে নিশ্চিত করেছে, কিন্তু আরো বড় দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, তা হচ্ছে এই রাষ্ট্র কাঠামোকে পরিবর্ধনের মধ্য দিয়ে, সংশোধনের মধ্য দিয়ে অগ্রসর হওয়া, যাতে করে ভবিষ্যতে আমাদেরকে এইরকম পরিস্থিতির মোকাবেলা করতে না হয়। আওয়ামী লীগ নিষিদ্ধ করার আড়ালে দেশে সাজানো নাটক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ডিএমপি নিষিদ্ধ ঘোষিত এলাকায় বিক্ষোভ করার ঘটনায় সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আর আবেগে নয়, সরকারকে ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর স্মরণ সভায় অংশ নেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। এতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, যারা আওয়ামী লীগের পুনর্বাসনে বিএনপির সংশ্লিষ্টতা খোঁজে তারা দেশ ও জনগণের শত্রু। মানবিক করিডোর নামে সরকার কারো পারপাস সার্ভ করছে কিনা এমন প্রশ্ন তুলেন এই বিএনপি নেতা। আজকে বলে যে বিএনপি পুনর্বাসিত করতে চায়, তারা আসলে দেশ এবং জাতির শত্রু। কারণ বিএনপি একমাত্র আছে বাংলাদেশকে এখন বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য। কোন ডিকশনারিতে মানবিক করিডোর বলে কোনো শব্দ আছে? আবিষ্কার করেন এক এক শব্দ, যখন যে শব্দ প্রয়োজন সেটা আবিষ্কার করেন। বাংলাদেশের অভ্যন্তরের কোনো করিডোর কিংবা প্যাসেজ
দেওয়ার কোনো সুযোগ নাই জনগণের মতামত ছাড়া। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক নার্স দিবসের এক আলোচনায় দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সহ দলের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন। বলেন, এখনো ফ্যাসিস্ট সরকারের দোসররা স্বাস্থ্য খাতে ঘাপটি মেরে বসে আছে। তাদের ইউনিফর্ম কেড়ে নিয়ে অসম্মানিত করেছে। আমি তাদেরকে ইউনিফর্মের মর্যাদা ফিরে দেওয়ার দাবি জানাচ্ছি। ফ্যাসিস্টের সেই সরকারের যে ভোট ছিল তারা কিন্তু এখনো এই নার্সদের ডিজি হেলথ বলেন কিংবা মন্ত্রণালয় বা কিংবা অধিদপ্তরে বলেন, তারা কিন্তু এখনো বহাল তবিয়তে আছে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার মেগা প্রকল্পের নামে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। মেগা প্রজেক্টের নামে টাকা পাচার, এর যদি 10% এই যে টাকা পাচার হয়েছে, এই যে টাকা জালিয়াতি হয়েছে, সব সুদ্ধা 5.5 লক্ষ কোটি টাকা, এর কিছু অংশ দিলেই তো আমাদের স্বাস্থ্য খাত অনেকটাই উন্নত হতো। কোনো আবেগী সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গলজনক নয় বলেও মন্তব্য করেন তিনি। যে কোনো হঠাৎ আবেগবশত কোনো সিদ্ধান্ত নিয়েন না, অনেক দূর তাকিয়ে আপনার সিদ্ধান্ত নিন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে বিভিন্ন জেলায় ঝরেছে স্বস্তির বৃষ্টি। এতে গরমের দাপট কিছুটা কমলেও খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে এখনও বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আবহাওয়া দপ্তর বলছে, টানা 5 দিন রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। উষা ফেরদৌসের প্রতিবেদন। তাপপ্রবাহে যখন রাজধানী সহ গোটা দেশে হাঁসফাঁস অবস্থা, ঠিক তখনই বিভিন্ন এলাকায় ঝরে অঝোর বৃষ্টি। স্বস্তির বৃষ্টিতে প্রাণ ফিরেছে প্রকৃতিতে। মনে করেন ঠান্ডা আছে, আমাদের কাজ করতে অনেক সুবিধা হইতেছে। ঢাকার ওইদিকে বৃষ্টি হয়েছে রাত্রে, কালকে এখানে তো 10 মিনিট বৃষ্টি হয়েছে। তুরাগ নদীর শান্ত জলের বুক ছিঁড়ে নৌকা পারাপার, আর ওপরে দিগন্ত বিস্তৃত আকাশ জুড়ে মুক্ত বিহঙ্গের বিচরণ, শীতল প্রকৃতির এক অন্য রূপ। আবহাওয়া মোটামুটি আজকে বহুত ঠান্ডা, বৃষ্টির কারণে, বাতাসের কারণে ঝড় হয়েছে, যেখানেই হোক ঝড় হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা সহ বিভিন্ন জেলায় টানা কয়েকদিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কালবৈশাখী ওয়ার্নিং এ অ্যালার্ট দিয়েছি, তার সাথে বজ্রপাতের সতর্কতা অ্যালার্ট দিয়েছি, কারণ গতকালকে অনেক জায়গায় কালবৈশাখী ঝড় হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে। আর বিশেষ করে আপনার রংপুর, ময়মনসিংহ, সিলেট এইসব জায়গাতে প্রচণ্ড কালবৈশাখী ঝড় হয়েছে এবং বর্তমানও রয়েছে অনেক জায়গাতে, এবং এটা হয়তো আগামীকাল অনেক জায়গায় থাকবে। খুলনা বিভাগে দিনের তাপমাত্রা তেমন হেরফের না হলেও দেশের অন্যান্য অঞ্চলে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ। শুধু তাপমাত্রা ওইভাবে কমেনি খুলনা ডিভিশন আর বরিশাল ডিভিশন, আর ওইদিকে চট্টগ্রাম, কক্সবাজার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বর্ষা মৌসুমে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে 2 সিটি কর্পোরেশনের কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে দক্ষিণ কেরানীগঞ্জের সুভাদ্র খাল পরিদর্শন শেষে তিনি একথা জানান। খালটি পুনরুদ্ধার একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে এ ব্যাপারে এলাকাবাসী সহায়তা কামনা করেন উপদেষ্টা। অর্থ সাশ্রয়ে সুভাদ্র খাল খননের কাজ সেনাবাহিনী করবে বলেও জানান রিজওয়ানা। খাল খনন করলে হবে তা না, খালের পার বাঁধাইয়ের ব্যাপার আছে, বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপার আছে। খালের পাশে হাঁটার রাস্তা না করে দিলে আবারও দখল হয়ে যাবে। জনগণ যেন তারপরে এখন যেভাবে এটাকে নোংরা করা হয়েছে সেটা আমরা না করি, এবং আমরা ওয়ার্ড ভিত্তিক, মহল্লা ভিত্তিক খালটাকে দেখাশোনা করার জন্য জনগণের একটা মনিটরিং মেকানিজম তৈরি করে ফেলি। এটা কাজ শুরু করে দেওয়া যাবে অনতিবিলম্বে, এবং এই কাজটা করবে বাংলাদেশ সেনাবাহিনী। থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে মেঘনার ভাঙনে হুমকির মুখে ভোলা শহর রক্ষা বাঁধ। অসময়ে ভাঙনের তীব্রতা বেড়ে যায় দিশেহারা এলাকাবাসী। ভাঙন ঠেকাতে ইতিমধ্যে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। জসিম রানার প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান।
ভোলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল থেকে মেদুয়া মাঝির মাছঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে অসময়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। তাতে বিলীন হচ্ছে ফসলি জমি সহ ভিটামাটি। বাড়িঘর নদীতে বিলীন হয়, অন্যত্র চলে যাওয়া সহ অনেকেই আশ্রয় নিয়েছেন রাস্তার পাশে কিংবা আত্মীয়ের বাড়িতে। এতে দুশ্চিন্তা ও হতাশায় কাটছে তাদের দিন। অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন করায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে পানির স্রোত তীরে এসে আঘাত হানছে। তাই বালু উত্তোলন বন্ধ করা সহ কংক্রিটের ব্লক বাঁধ নির্মাণ করে ভাঙন ঠেকানোর দাবি জানান তারা। বালু তোলার অনিয়মের কারণে এই বেড়িবাঁধের যে জিও ব্যাগ দিছে, জিও ব্যাগ ও বেড়িবাঁধের মাটি বাঁধ এগুলি ভেঙে ডটছে যাচ্ছে। যে নির্দিষ্ট স্থান তাদেরকে দেখানো হয়েছে, কিছু প্রভাবশালী ব্যক্তিরা সেই স্থান থেকে বালি উত্তোলন না করে নদীর পাড় থেকে বালি উত্তোলন করার কারণে নদী ভাঙন বৃদ্ধি পাচ্ছে। যে গভীর হয়ে গেছে নদী আমরা তো থাওয়ানোর কোনো প্রোগ্রাম নেই। এই বালি উত্তোলন যদি বন্ধ না হয় তাহলে ভোলা অচিরেই ভাঙন বৃদ্ধি হবে। এই ব্লকের লগতেন যদি আমাদের যদি এই 2-3 কিলোমিটার যদি বানিয়ে দিত সরকার, ব্লক ফালাইয়া দিত, আমাকে অতি ভালো হইতো। নদী ভাঙনের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। নতুন ঠিকাদার নিয়োগ সহ ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বললেন এই কর্মকর্তা। যে কাজটি চলমান আছে এর অতিরিক্ত আরো 200 মিটার কাজ বাস্তবায়নের জন্য আমরা দলপত্র আহ্বান করেছি। সে দপ্তরটি ওপেন করা হয়েছে, এখন ইভ্যালুয়েশন পর্যায়ে আছে। অতি দ্রুতই আমরা সেটা ইভ্যালুয়েশন শেষ করে নতুন আরেকজন ঠিকাদার নিয়োগ করবো যেন আরো 200 মিটার দৈর্ঘ্যে কাজটি বাস্তবায়ন করা যায়। দ্বীপ জেলা ভোলার চারপাশে প্রায় 250 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে কংক্রিটের ব্লক বাঁধ হয়েছে মাত্র 33 কিলোমিটার। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও 26 ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফের অভিযোগ, গাজায় ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করা সহ বন্দি মুক্তি চুক্তিতে বাধা দিচ্ছে ইসরায়েল। এদিকে 20 দিন পর প্রথম শান্ত রাত কেটেছে জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায়। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের গাজা এখন শুধুই ধ্বংসস্তূপ। তারপরও ইসরায়েলি হিংস্রতা থামছে না। সবশেষ 24 ঘন্টায় গাজায় প্রাণ গেছে 8 শিশুসহ 26 ফিলিস্তিনির। 18 মাসের বেশি সময় ধরে চলা হামলায় উপত্যকাটিতে প্রাণহানি ছাড়িয়েছে 52,800। গাজায় হামলার ধার বাড়াতে রিজার্ভ সেনা তলব করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ধ্বংসযজ্ঞ চালানোর পক্ষে নন বলে জানিয়েছে এনবিসি নিউজ। অন্যদিকে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, গাজায় ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করছে ইসরায়েল। শুধু তাই নয়, বন্দি বিনিময় চুক্তিও বাধাগ্রস্ত করছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তির আলোচনা শুরুর প্রচেষ্টা হিসেবে ইসরায়েলি মার্কিন জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলাপের কথাও বলেছে সংগঠনটি। কয়েকদিনের উত্তেজনার পর কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় প্রথম শান্ত রাত কেটেছে পাক ভারত সেনাদের মধ্যে। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংঘাত বন্ধে কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানের বিকল্প নেই। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট। বাংলাদেশ দলের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার শন টেইট। এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বিসিবি। এ মাসের শেষ দিকে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। কাজ করবে 2027 সালের নভেম্বর পর্যন্ত। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী পেসার শন টেইট গেল বিপিএলে চিটাগং কিংসের হেড কোচের দায়িত্ব পালন করেন। 2007 সালে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতা শন টেইটকে গেল বিপিএলের সময় বোলিং কোচ হওয়ার প্রস্তাব দিয়ে রাখে বিসিবি। টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় তারকা বিরাট কোহলি। সোমবার নিজ ইনস্টাগ্রাম পোস্টে এই ঘোষণা দেন তিনি। 2011 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় কোহলির। 14 বছরের পথ চলায় ভারতের হয়ে 123 টেস্টে করেছেন 9,230 রান। দীর্ঘ পথ চলায় 31 অর্ধশতক, 30টি শতক এবং 7টি ডাবল শতক হাঁকিয়েছেন কোহলি। আর বোলিং ইনিংসের সর্বোচ্চ ইনিংস 254 টেস্ট ক্যারিয়ারে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাকে বলা হয় ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক।
68 টেস্টের নেতৃত্ব দিয়ে ভারতকে জিতিয়েছেন 40টি ম্যাচে। জানাবো রাজধানী জুড়ে বিচিত্র ফুলের রং ছড়ানোর গল্প। গ্রীষ্মকাল নগর জীবনে শুধু গরম নিয়ে আসেনি, ঝাঁপি ভরে এনেছে নানা রূপের বর্ণের ফুলও। ঘরের বাইরে গেলেই কৃষ্ণচূড়া, সোনালু কিংবা জারুলের সৌন্দর্য পথ আগলে থাকে। ধুলোমলিন আর বৃক্ষ স্বল্পতার ইট পাথরের এই শহরে ফুলের সৌন্দর্য উপভোগ দুষ্প্রাপ্য হলেও বেশ কিছুদিন যাবৎ নগরের অধিকাংশ সড়কে ফুলের অপরূপ দৃশ্য সবার নজর কেড়েছে। এসইউ সেলিমের প্রতিবেদনে বিস্তারিত। বৈশাখের শেষ প্রান্তে প্রকৃতি যেন প্রাণ ফিরে পেল কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্যে। গ্রীষ্মের নিষ্প্রাণ রুক্ষতা ছাপিয়ে প্রকৃতিতে কৃষ্ণচূড়া নিজেকে মেলে ধরেছে আপন মহিমায়। দেখে মনে হয় নগরের প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে কৃষ্ণচূড়ার জৌলুস। গ্রীষ্মের রুক্ষতায় প্রকৃতি যখন প্রখর রোদে পুড়ছে, কৃষ্ণচূড়া ফুল তখন জানান দেয় তার সৌন্দর্যের বারতা। সে বারতা আবেগ থাকে, ভালোবাসা থাকে, থাকে প্রেম। তাই তো এসব ফুল নিয়ে নাগরিক আহ্লাদটাও একটু বেশি। ফুলের প্রতি ভালোবাসা আগে থেকে, বাচ্চা যেন ফুলের প্রতি ভালোবাসা তৈরি করে, তার জন্য হচ্ছে বাচ্চাদের নিয়ে আসা। আশেপাশে ঘোরার মতো প্রাণবন্ত জায়গা বলতে কিছুই নাই। এখন এইটা একটা সিজন যেখানে কৃষ্ণচূড়া ফুল আমরা দেখতে পারি, সূর্যাস্ত দেখতে পারি। এখানে আসলে এনজয় করার মতো একটু হলেও সময় আছে। মূলত আশাটি বাচ্চাদের জন্য, ওরা যাতে একটু ভালো আকাশ বাতাসের ছোঁয়া পায়। কৃষ্ণচূড়ার মতোই নগরের রাজপথের দুপাশে এখন জারুল, সোনালু, কনকচূড়া, রাধাচূড়া সহ নানা রঙের ও গন্ধের ফুলের দেখা মেলে। ছুটির দিন কিংবা একটু অবসরে অনেকে ছুটে যান এসব ফুলের রূপ রঙের স্পর্শ নিতে। ফুলের অপরূপ সৌন্দর্যে জীবনের যান্ত্রিকতা ভুলিয়ে নাগরিক জীবনে এনে দেয় অপরিমেয় স্বস্তি ও অনাবিল প্রশান্তি। সবার আগে যেটা একদম সুন্দর জিনিস হাতে নিয়েই আছি, কৃষ্ণচূড়া আর জারুল ফুল আসছে, সোনালু আছে দেখেছি। তো ইট পাথরের নগরীতে এই ফুল দেখে আসলেই দারুণ লাগে। ব্যস্ত নগরীতে এখানে একটু বিকেলবেলা সময় কাটানোটা আমি মনে করি যে এটা আসলে খুবই ভালো আমাদের জন্য। ভালোবাসার আর কি প্রাণবিন্দু, কারণ হচ্ছে যে এখানে সবুজের মুখে আমরা সবসময় ঘুরতে আসি ফ্রেন্ডরা মিলে। তো এটাই আর কি বলবো, ভালোই লাগছে ফ্রেন্ডরা মিলে এসেছি। পথের ধারে দাঁড়িয়ে রক্তিম কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ নগরবাসী। আগুন রঙা ফুলের সমারোহ যেন রুক্ষ বৈশাখের বুকেও প্রেমের এক উজ্জ্বল দীপ্তি বয়ে আনছে। গ্রীষ্মের তীব্র তাপদাহে জ্বলসে যাওয়া প্রকৃতির মধ্যে তার প্রতিটি ফুল সৌন্দর্য ছড়াচ্ছে। নগরবাসী সেই সৌন্দর্য লুফে নিচ্ছে দুহাত ভরে। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, সব দলের মতামতেই এই সিদ্ধান্ত, বললেন প্রেস সচিব। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন, ফরমাল চার্জ হিসেবে দ্রুতই ট্রাইব্যুনালে জমা দেবে প্রসিকিউশন। চিকিৎসকদের পরিবর্তনের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার, 2 দিনব্যাপী সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন। এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ঐক্য ধরে রাখার তাগিদ আলী রিয়াজের, সংস্কারে সমাজতন্ত্রের অন্তর্ভুক্তি চায় সাম্যবাদী দল ও গণতান্ত্রিক বাম ঐক্য। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।